বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই নিশ্চয় বাসায় আছো, নিরাপদে আছো, ভালোই আছো। তোমরা জানো যে তোমাদের সাথে আমি গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করেছিলাম এবং কয়েকটি রুলস তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম। আজকে আমরা এরপরে রুলসগুলো পড়ব। সবার নিশ্চয়ই গত ক্লাসে যে দুটো রুল পড়িয়েছিলাম সেগুলো নিশ্চয়ই সবার মনে আছে। তারই ধারাবাহিকতা আজকে আমরা পরবর্তী রুলস থেকে শুরু করব। সবাই মনোযোগ দিবে। 3 নম্বর যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে যে while এরপর সরাসরি যদি ভার্ব থাকে, অর্থাৎ while এর পরে যদি ভার্ব থাকে, while এর পর যদি ভার্ব বসাতে হয় তবে ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে। আর যদি কোনো অর্থাৎ while এর পরে যদি কোনো নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসে থাকে, যদি কোনো নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে থাকে তখন সেই সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সবার নিশ্চয় নিয়মটি ক্লিয়ার। আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে while এর পরে যদি সরাসরি ভাব থাকে তার সাথে ইনজয় করতে হবে, কিন্তু while এর পরে যদি কোনো নাম্বার প্রোনাউন বা কোনো প্রোনাউন থাকে সাবজেক্ট হিসেবে তখন সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস হবে। যেমন খেয়াল করো, দুটো উদাহরণ দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। while মনে করো টিচার এরকম দিল ব্র্যাকেটের মধ্যে while walking in the garden। আবার খেয়াল করো, while he walked in the garden, so nice one। তাহলে আমরা কি লিখলাম? দেখো এখানে while এর পরে দেখো সরাসরি গ্যাপ আছে, অর্থাৎ while এর পরে ভার্ব বসাতে দিল। আবার দেখো while এর পরে এখানে কি আছে? একটা হি আছে, মানে প্রোনাউন দেওয়া আছে, একটা সাবজেক্ট হিসেবে একটা প্রোনাউন দেওয়া আছে। যখন এরকম সাবজেক্ট হিসেবে প্রোনাউন দেওয়া থাকবে তখন সেন্টেন্সটা হবে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়াকিং। আবার যখন while এর পরে সরাসরি ভার্ব থাকবে তখন শুধু ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, শুধু ওয়াকিং। সবাই নিশ্চয় নিয়ম ক্লিয়ার? সবাই নিশ্চয় বুঝতে পেরেছো? ওকে, আমরা পরবর্তী নিয়মে যাব। পরবর্তী নিয়মটি has, have, had, having, been, be। এদের পর V3 বসাতে হয়। এদের পর V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয়। অর্থাৎ এগুলো অক্সিলারি ভার্ব, have as had আমরা জানি টু হ্যাভ ভার্ব পড়ে আসছি। হ্যাভিং পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে হ্যাভিং এর পরে V3 বসাতে হবে। বিং যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হয় তখন সেই বিং এর পরে V3 বসাতে হয়। অর্থাৎ বিং এর পরে V3, বিং পারফেক্ট টেন্সের প্যাসিভের জন্য বিং এর পরে কি বসাতে হবে? V3 বসাতে হবে। মডাল অক্সিলারি অথবা সেমি মডাল যে ভার্বগুলো আছে তাদের পরে কি বসাতে হবে? বি, প্যাসিভের ক্ষেত্রে বি এর পরে V3 বসাতে হবে। আচ্ছা, যেমন আমরা দেখব যে from here to ঢাকা, তাহলে খেয়াল করবো আমরা এখানে কি দেওয়া আছে? বিন দেওয়া আছে। তাহলে বিনের পরে V3 যেটা আছে ট্রান্সফারটা হয়ে যাবে ট্রান্সফার। আর হ্যাভিং এর পরে ফিনিশ যেটা আছে ফিনিশটা হয়ে যাবে ফিনিশড। কেন? আমরা নিয়মে পড়ে আসছি হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাভিং, বিং, বিন, বি। এগুলো মুখস্থ করে ফেলতে হবে যে এদের পরে যখনই ভার্ব বসাতে দিবে তখন আমরা কি লিখবো? সেটা V3 লিখবো। সবার নিশ্চয় নিয়মটি ক্লিয়ার হয়েছে। পরবর্তী নিয়মে যাব আমরা। মডাল অক্সিলারি, সবার নিশ্চয় মডাল অক্সিলারি গুলো মনে আছে, লিখে দিতে হবে। আচ্ছা, লিখে দিচ্ছি। shall, should, will, would, can, could, may, might, ought to, dare, need, must,
used to, পাশাপাশি am to, is to, are to, was to, were to, has to, have to, had to, going to, এদের পরে V1 বসাতে হয়, অর্থাৎ ভার্বের বেস ফ্রম। মনে আছে নিশ্চয়ই আমাদের V1 মানে ভার্বের বেস ফ্রম, ভার্বের রুট ফ্রম, অথবা আমরা অনেকে বলি ভার্বের প্রেজেন্ট ফ্রম। এই যে ভার্বগুলো শ্যাল থেকে শুরু করে একেবারে এই যে ইউজ টু, এরা হচ্ছে কি মডেল অক্সিলারি, আর am to, is to, are to, has to, have to, were to এরা হচ্ছে সেমি মডেল। এদের পরে কি বসাতে হবে? এদের পরে সবসময় V1 বসাতে হবে, কোনো as by yes, কোনো পাস্ট ফর্ম লেখা যাবে না। এই যে ভার্বগুলো লিখলাম এগুলাই, এদের পরে সবসময় কি লিখতে হবে? সবসময় V1 লিখতে হবে। আবার মনে করো কথা শুডের পরে বি আছে, তখন আবার সেটা V3, একটু যেটা পরে আসলাম, উইলের পরে বি আছে V3, হ্যাভ টু এর পরে বি আছে V3 বসাতে হবে, মনে থাকে জানো এটা। আচ্ছা, যেমন একটা উদাহরণ দিই আমরা, দে আর গোয়িং টু, তাহলে গোয়িং টু আছে, তাহলে গোয়িং টু করে স্টার্ট, তাহলে স্টার্টটা কি হয়ে যাবে? স্টার্টেড হয়ে যাবে, V1 স্টার্ট বসবে, তাই না? আচ্ছা, আবার মনে করে দিল, এরকম করে দিল যে আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক, তাহলে হ্যাভ টু আছে, হ্যাভ টু পরে কি বসবে? V1 ফিনিশ। সবাই নিশ্চয়ই এই নিয়মটুকু ক্লিয়ার যে শ্যাল, শুড, উইল, উড অর্থাৎ যতগুলো মডেল অক্সিলারি আছে, পাশাপাশি যতগুলো সেমি মডেল আছে, এদের পরে V1 বসাতে হয়। আচ্ছা, এই নিয়মটি ক্লিয়ার। আমরা পরবর্তী নিয়মে যাব। It is time, it is high time, fancy, wish। এদের পরে ক্লজটি পাস্ট ইনডিফিনিট হবে। কি লিখলাম আমরা, খেয়াল করবো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি, উইশ। এদের নিয়ে নিশ্চয়ই এদের একটা সাবজেক্ট থাকবে, বা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এটা নিজে একটা মনে করো কি ক্লজ, ইট ইজ হাই টাইম এটা নিজে একটা ক্লজ, ফ্যান্সি থাকে নিশ্চয়ই একটা সাবজেক্ট দেওয়া থাকবে, উইশ একটা সাবজেক্ট দেওয়া থাকবে, এটা নিজের একটা কি ক্লজ। এদের পরবর্তী যে অংশটুকু হবে বা যে ক্লজটুকু হবে সেটা পাস্ট ইনডিফিনিট লিখতে হবে সব সময়। যেমন খেয়াল করো, লিখলাম যে ইট ইজ হাই টাইম, মনোযোগ দাও, খেয়াল করো, তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এদের পরে উই আছে, উই থাকবে যাই থাকুক না কেন, আমরা মূল ভার্বটা কি করব? পাস্ট ফর্ম লিখবো। তাহলে স্টার্টেড পাস্ট ফর্ম স্টার্টেড করে ফেললাম। এবারে আই উইশ, তাহলে উইশের পরে কি লিখতে হয়? টু বি আসে, তাহলে টু বি মানে কি, সেটা কি করতে হবে? ওয়ার। কেন? এবার এখানে একটা এটা লেখার পিছনে কারণ আছে, মনে রাখতে হবে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি, উইশ। এরা আনরিয়েল পাস্ট, এরা কি বোঝায়? আনরিয়েল পাস্ট বোঝায়। আনরিয়েল পাস্ট বোঝাতে যে কোনো সাবজেক্টের সাথে, সাবজেক্ট আই হোক, উই হোক, হি হোক, শি হোক, দে হোক, যে কোনো সাবজেক্টের সাথে তোমাকে ওয়ার লিখতে হবে। যে কোনো সাবজেক্ট হোক, টু বি ভার্বের ক্ষেত্রে সেটা কি লিখতে হবে? ওয়ার লিখতে হবে, যদি সেন্টেন্সটা আনরিয়েল পাস্ট হয়। আর আনরিয়েল পাস্ট তখন বোঝায় ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি, উইশ, বা কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো আছে ইফ এর পরে, এগুলো কি বোঝায়? আনরিয়েল পাস্ট। আর তখন সাবজেক্ট যাই হোক না কেন ওয়ার লিখতে হবে টু বি ভার্বের ক্ষেত্রে। আচ্ছা, আবার দেখেন আই ফ্যান্সি, ফ্যান্সি মানে অধিকতর ইচ্ছা, তাহলে আই, আবার ফ্লাই আছে, তাহলে ফ্লাইটা কি হবে? মূল ভার্ব, ফ্লাই এর পাস্ট ফর্ম ফ্লি, আই ফ্লি টু মক্কা, মানে আমার অধিকতর ইচ্ছা, আমি কোথায় চলে যাব? মক্কা শহরে চলে যাব। সবাই নিশ্চয়ই নিয়মটি ক্লিয়ার। আমরা পরবর্তী নিয়মে আসবো। খেয়াল করবো একটু পরবর্তী নিয়মটা, হেয়ার বা দেয়ার। এই হেয়ার বা দেয়ারকে বলা হয় সিউডু সাবজেক্ট। লিখে দিচ্ছেন সিউডু সাবজেক্ট, পিসিডিউ না সিউডু। এখন অনেকের প্রশ্ন, স্যার সিউডু সাবজেক্ট কি বা এগুলো কি? সিউডু সাবজেক্ট মানে হচ্ছে ছদ্ম বা লুকায়িত সাবজেক্ট। এটা নিয়ে আগে একটু কথা বলি, তারপর রুলসটা লিখে দিচ্ছি। যতগুলো সাবজেক্ট হয়, অর্থাৎ যতগুলো নিশ্চয় প্রত্যেকটা নাউন প্রোনাউনই কি হতে পারে? সাবজেক্ট হতে পারে, তাই না? যে কোনো নাউন, যে কোনো প্রোনাউনই কি হতে পারে? যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। শুধুমাত্র এই হেয়ার বা দেয়ার এরা কিন্তু প্রোনাউন। এদেরকে আবার বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট
যতগুলো সাবজেক্ট আছে, মনে করো আমি যদি বলি আই, আই এর সাথে আমি টু বি ভার্বের জন্য কি বসাবো? নিশ্চয়ই আমি আই এর সাথে এম বসাবো। পাস্ট টেন্সের জন্য আমি আই এর সাথে কি বসাবো? মনে করো টু বি ভার্বের জন্য আমি ওয়াজ বসাবো, তাই না? আবার যদি বলি, মনে করো বলা হয় তোমাকে দে, তাহলে দে এর সাথে তুমি নিশ্চয়ই কি লিখবা? হয় দে এর সাথে টু বি ভার্বের জন্য আর লিখবা, পাস্ট টেন্সের জন্য কি লিখবা? অয়ার লিখবা, হ্যাভ ভার্বের জন্য কি লিখবা? হ্যাভ লিখবা। বিষয়টা এটুকু না? তাহলে তুমি যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকের সাথে একটা ফিক্সড, একটা নির্দিষ্ট একটা ভার্ব বসবেই। অর্থাৎ তুমি ইচ্ছা করলে এখানে দে এর সাথে তুমি ইজ লিখতে পারবে না, জীবনে পারবা লিখতে? আই এর সাথে এম ছাড়া টু বি ভার্বের জন্য প্রেজেন্ট ফর্মের জন্য, আই এর সাথে এম ছাড়া টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম জীবনে কখনো ইজ বসবে? বসবে কখনো? বসবে না। অয়ার বসতে পারে, কেন? আনরিয়েল পাস্টতে, কিন্তু ইজ তো কখনো বসবে না। তাহলে এরকম প্রত্যেকটা সাবজেক্টের সাথে একটা একটা ভার্ব ফিক্সড করা আছে যে কে কখন বসবে। কিন্তু হেয়ার বা দেয়ারের ক্ষেত্রে, হেয়ার বা দেয়ারের ক্ষেত্রে ভার্বটা কি হবে সেটা নির্ভর করে পরবর্তী নাম্বার বা পার্সন অনুযায়ী, পরবর্তী নাউন অনুযায়ী, বা পরবর্তী যে সাবজেক্ট দেওয়া আছে, পরবর্তী নাম্বার বা পার্সন যেটা দেওয়া আছে তার উপরে। কেন? কারণ এই একটাই সাবজেক্ট হেয়ার বা দেয়ার যারা কিনা কখনো নিজে নিজের ভার্বটা নির্ণয় করতে পারে না, এই জন্য হেয়ার বা দেয়ারকে বলা হচ্ছে সিওডি সাবজেক্ট। আবার বলবো যে শুধুমাত্র হেয়ার বা দেয়ারই একমাত্র সাবজেক্ট যারা কিনা নিজে নিজে ভার্ব নির্ণয় করতে পারে না, যাদেরকে ভার্ব নির্ণয় করার জন্য পরবর্তী নাম্বার বা পার্সন দিকে খেয়াল করতে হয়। এই জন্যই মূলত হেয়ার বা দেয়ারকে বলা হচ্ছে সিউডু সাবজেক্ট। কথা নিশ্চয় ক্লিয়ার? আচ্ছা, আমি আর নিয়মটা লিখলাম না, সরাসরি চলে যাচ্ছি ভিতরে। দেখো, খেয়াল করো, দেয়ার এ হসপিটাল in our village. আবার মনে করে লিখলাম, there free schools in our village. মনোযোগ দিবে, খেয়াল করবে সবাই। দেখো, ছোটকাল থেকে কিন্তু আমরা অনেকবার পড়ে আসছি, there is a school building, there are 3 school buildings, there are 3 buildings, এরপর আসি না? তাহলে আমরা কি তখন কিন্তু অনেকে বুঝতেও পারি না যে কেন একবার দেয়ার সাথে ইজ বসতেছে, আবার কেন একবার দেয়ার সাথে আর বসতেছে। সেটা নির্ভর করে আসলে পরবর্তী নাম্বার বা পার্সন অনুযায়ী। দেখো, এই হসপিটাল, এই হসপিটাল কি সিঙ্গুলার প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে টু বি ভার্বের জন্য কি বসবে? দেয়ার ইজ। তুমি পাস্ট টেন্সের জন্য মনে করো কথা, তুমি দেয়ার ওয়াজও লিখতে পারো। তুমি অনেক আগে মনে করে বললা যে আমাদের স্কুলে একটা সময় ছিল, একটা স্কুল, একটা হসপিটাল ছিল, সে ছিল অর্থে তুমি ওয়াজ দেখতে পারতো, আসো অর্থে কি তুমি ইজ দেখতে পারতো, কোনো সমস্যা নেই, সেটার জন্য কোনো সমস্যা নেই। সেটা নির্ভর করে, তোমাকে তো নিশ্চয়ই এরকম সেন্টেন্স তো দেওয়া হবে না রাইট ফ্রম আপসে, তোমাকে প্যাসেজ আকারে দেওয়া হবে। তুমি সেই প্যাসেজটা পড়লে বুঝবে যে এটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে না পাস্ট টেন্স বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এবার আসো, দেয়ার 3 স্কুলস, অবশ্যই প্লুরাল। তাহলে কি বসবে এখানে? অবশ্যই এখানে আর বসবে। তাহলে এটা কি দেয়ারের জন্য বসছে না পরবর্তী নাম্বার বা পার্সন অনুযায়ী বসছে? পরবর্তী নাম্বার বা পার্সন অনুযায়ী বসছে। এই জন্যই দেয়ারকে বলা হচ্ছে সিউড সাবজেক্ট, ছদ্ম বা লুকায়িত সাবজেক্ট। ছদ্ম বা লুকায়িত সাবজেক্ট কেন? কারণ একমাত্র হেয়ার বা দেয়ারই একমাত্র সাবজেক্ট যারা কিনা নিজে নিজে ভার্ব নির্ণয় করতে পারে না, তাদেরকে ভার্ব নির্ণয় করার জন্য পরবর্তী নাম্বার বা পার্সন দিকে খেয়াল করতে হয়। পরবর্তী নাম্বার বা পার্সন যদি হয় সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। পরবর্তী নাম্বার বা পার্সন যদি হয় প্লুরাল, ভার্বটা কি হবে? প্লুরাল। সবার নিশ্চয়ই এতটুকু ক্লিয়ার? তাহলে এই 7টা নিয়ম বাসা সবাই মুখস্থ করে ফেলবে। নেক্সট ক্লাস আমরা আরো কিছু নিয়ম নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। স্টে অ্যাট হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।